বায়ুর কোনো সীমারেখা নেই। PM2.5 খালি চোখে দেখতে পায় না। ঢাকার যে বাতাস সেটা নিরাপদে গ্রহণ করা কোনো বিলাসিতা নয়। ভাবুন তো, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, জানালার পাশে গিয়ে একটা দীর্ঘ শ্বাস নিলেন, তারপর ফ্রেশ হলেন, রাস্তায় নামলেন, রিকশায় চড়লেন, গাড়িতে উঠলেন, অফিসে পৌঁছালেন। এই পুরো সময়টাতে আপনি কতবার শ্বাস নিয়েছেন? নিশ্চয়ই হাজার হাজার বার শ্বাস নিয়েছেন। কিন্তু জানেন কি, এই শ্বাসের মধ্যে এমন কিছু কণা আছে যেগুলো আপনার শ্বাসে প্রবেশ করছে এবং সেগুলো চোখেও দেখা যায় না। এই অতি ক্ষুদ্র কণাগুলো আপনার শ্বাসের মাধ্যমে ফুসফুসের গভীরে পৌঁছে যাচ্ছে, আপনার রক্ত প্রবাহে পৌঁছে যাচ্ছে। প্রশ্ন হলো, ঢাকা শহরে আমরা যে শ্বাস নিচ্ছি বা যে বাতাস গ্রহণ করছি, সেই বাতাস কতটা নিরাপদ? দর্শক, আজকের এক্সপ্লেনারে জানব ঢাকার বাতাস কতটা দূষিত এবং এই দূষণের উৎসগুলো কি, মানুষের শরীরে এর প্রভাব কিভাবে পড়ে এবং এই প্রভাব থেকে মুক্ত হবার বাস্তব যে সমাধান সেগুলো কি কি। বাতাসের দূষণের কথা যদি বলতে যাই, প্রথমে একটি শব্দ আসে, সেটি হচ্ছে PM2.5। PM2.5 আসলে অতি ক্ষুদ্র কণা, যেগুলো আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না। সেই কণাগুলো এত ছোট যে আসলে চোখের যে দৃষ্টি আমাদের, সেটির মাধ্যমে আসলে সচক্ষে দেখা যায় না, যেটি দেখতে গেলে মাইক্রোস্কোপে দেখতে হয়, যার ব্যাস 2.5 মাইক্রোমিটারের সমান বা তার থেকেও ছোট। যদি সাধারণভাবে একটু বোঝানোর চেষ্টা করি, মানুষের চুলের যে পুরুত্ব আছে সেটি 50 থেকে 70 মাইক্রোমিটার, অর্থাৎ তার থেকেও 20 থেকে 30 গুণ ছোট হচ্ছে এই PM2.5। তাহলে একটি জিনিস পরিষ্কার, যে এত ক্ষুদ্র জিনিস যা আমাদের যে শরীরের প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ নাক দিয়ে বা মুখ দিয়ে যখন কোনো ধুলা বা কোনো বস্তু ঢোকার চেষ্টা করে, তখন আমাদের নাক এবং মুখ কিছু কিছু জিনিসকে বাধা দেয়। কিন্তু এই যে PM2.5 কে বাধা দেওয়ার যে সক্ষমতা, সেটি কিন্তু আমাদের নাক বা মুখের থাকে না। তাই সরাসরি এই ধূলিকণা বা এই ধরনের বস্তু আমাদের নাক দিয়ে মুখ দিয়ে সরাসরি ফুসফুসে চলে যাচ্ছে, যার কারণে আমরা নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছি। বিশেষ করে ফুসফুসজনিত যে সমস্ত রোগ আছে, হৃদরোগ, সেই সাথে শ্বাসকষ্ট, এই ধরনের জাতীয় যে সমস্ত রোগ, সেই রোগগুলোতে আমরা আক্রান্ত হচ্ছি এবং মৃত্যুর ঝুঁকিটা আমাদের অনেক বেড়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2021 সালের নির্দেশনায় বার্ষিক গড় PM2.5 নিরাপদ মাত্রা 5 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার। কিন্তু বাংলাদেশের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনায় ঢাকার বার্ষিক গড় PM2.5 প্রায় 90 থেকে 100 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত মাত্রার তুলনায় ঢাকার বাতাসে PM2.5 গড় ঘনত্ব প্রায় 18 থেকে 20 গুণ। তাহলে বুঝতেই পারছেন যে শুধু যদি বলি যে বাতাসের একটু আবহাওয়া বা বাতাস একটু খারাপ, তা নয়, এর বাস্তবতা আরও কঠিন এবং সংকটময়। এখন প্রশ্ন হচ্ছে, এই বায়ু দূষণ আসছে কোথা থেকে? অনেকেই বলবেন যে গাড়ির ধোঁয়া থেকে। এটি একটি উৎস হতে পারে, কিন্তু ঢাকার যে বায়ু দূষণ, এটির আরও অনেক উৎস রয়েছে। প্রথমত, নির্মাণ কাজ। ঢাকা শহরে যে পরিমাণে উন্নয়ন কর্মকাণ্ড হয়, বাড়িঘর নির্মাণ হয়, তার যে একটি পরিকল্পনা বা একটি ব্যবস্থাপনা থাকা দরকার, যেটির মাধ্যমে ধুলা, বালি বা কণা বা বর্জ্য এগুলো সাধারণ জায়গায় যেন ছড়িয়ে না পড়তে পারে, অর্থাৎ রাস্তাঘাটে বা যেখানে নির্মাণ হচ্ছে তার আশেপাশে যেন ছড়িয়ে না পড়তে পারে, এই ব্যবস্থাপনাটা আমাদের খুবই দুর্বল। সুতরাং মূল যে সমস্যাটা আমরা এখন ঢাকা শহরে সম্মুখীন হচ্ছি, সেটি হচ্ছে নির্মাণ। এই নির্মাণ ব্যবস্থাপনা হচ্ছে প্রথম ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে ঢাকার ভিতরে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস ধরা হচ্ছে ইটভাটাকে। ঢাকার অদূরে বা ঢাকার আশেপাশে আমরা গেলে দেখতে পাই যে ইট ভাটা, সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। আসলে যদি আমরা বলি যে ধোঁয়া বা এই বাতাসের তো কোনো সীমানা নেই, বাতাস যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারে। তৃতীয় হচ্ছে যানবাহন।
আমরা দেখি যে প্রায় ফিটনেসবিহীন যানবাহন এবং অতিরিক্ত ধোঁয়া নির্গমন করছে এইরকম যানবাহন আমাদের সচরাচর চোখেই পড়ে। এই সমস্ত যানবাহনকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া বিশেষ করে ধোঁয়া নির্গমন হয় এমন কিছু এলাকা, অর্থাৎ ঢাকার আশেপাশে যে মিল ফ্যাক্টরি আছে তার যে বর্জ্য প্লাস্টিক এগুলো যে পুরানো হয়, সেই সাথে ঢাকার যে বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন যে বর্জ্য আছে সেই বর্জ্যগুলো যেখানে ডাম্পিং করা হচ্ছে সেইখানে আবার আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সেই আগুন থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেখান থেকেও মূলত তৈরি হচ্ছে বায়ু দূষণ। বিশ্বব্যাংকের বিশ্লেষণও বলছে নির্মাণ কাজ, রাস্তার ধুলা, যানবাহন ও ইট ভাটাকে বায়ু দূষণের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ ঢাকার বাতাস কোনো এক জায়গা থেকে দূষিত হচ্ছে না, তার ভিতরে এবং তার আশপাশ থেকে যে ধরনের উৎসগুলো আছে সব জায়গা থেকেই এই বায়ু দূষণ তৈরি হচ্ছে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, শীতকালে এত বায়ু দূষণ হয় কেন? সাধারণত এটা বলা যেতে পারে যে এটির কারণ আবহাওয়া। যেহেতু শীতকালে শুষ্ক মৌসুম থাকে, বৃষ্টি কম হয়, সে কারণে ধুলোটা বাতাসের সাথে বেশি মিশে থাকে এবং বাতাস দূষিত করে। তাই ঢাকার বাতাস শুধু যে তার শহরকেন্দ্রিক যে আয়োজন আছে তার উপর নির্ভর করে না, কিছুটা প্রকৃতির ওপরেও নির্ভর করে। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়। আমরা সাধারণত বায়ু দূষণ বলতে যেটা ফিল করি যে একটু চোখ জ্বালা পড়া, কাশি বা একটু শ্বাসকষ্ট, কিন্তু ঢাকার বায়ুর যে পরিস্থিতি তাতে আসলে এটি আরও ভয়াবহ এবং ক্ষতিকর। PM2.5 এর মতো সূক্ষ্ম যে কণাগুলো, এটি যখন দীর্ঘ সময় ধরে মানুষের শরীরে প্রবেশ করবে তখন তার যে শ্বাসযন্ত্র আছে অর্থাৎ ফুসফুস বা রক্ত প্রবাহে যে দীর্ঘস্থায়ী ক্ষতি করবে। এটি শিশুদের জন্য আরও ভয়াবহ, কারণ শিশুরা তখনও তো বিকশমান থাকে, আর সেই ছোট্ট শ্বাসযন্ত্রে যখন সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো প্রবেশ করবে তখন অবশ্যই শিশুরা বেশি আক্রান্ত হবে। তাই PM2.5 যে সমস্ত, অর্থাৎ যে সমস্ত এলাকায় নির্মাণ কাজ হচ্ছে, রাস্তা, হাইওয়ে বা ঘনবসতি রয়েছে যেখানে যানবাহনের চলাচল সবচেয়ে বেশি, সে এলাকার শিশুদের দেখা গেছে যে বেশি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে বা আক্রান্ত হচ্ছে। অর্থাৎ বায়ু দূষণ এমন একটি শত্রু যাকে আমরা দেখতে পাই না, কিন্তু প্রতিদিন আমাদের শরীরে আমরা তাকে প্রবেশ করতে দিচ্ছি। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু কি মাস্ক পরলেই এর সমাধান হবে? হ্যাঁ, সমাধান হবে, যেটা কিছু সময়ের জন্য আপনি সুরক্ষা পাবেন, কিন্তু দীর্ঘ সময়, অর্থাৎ আপনি তো সব সময় মাস্ক পরে থাকতে পারবেন না। মাস্ক পরে আপনি রাস্তায় যেতে পারেন বা আপনার কর্মক্ষেত্রে যেতে পারেন, কিন্তু 24 ঘন্টা বা দীর্ঘ সময় আপনি তো মাস্ক পরে থাকতে পারবেন না। তাহলে কি করতে হবে? তাহলে যে সমস্ত উৎস থেকে বায়ু দূষণের জন্ম হচ্ছে সেই সমস্ত উৎসের দিকেই প্রথমে নজর দিতে হবে, সেই সাথে মাস্ক ব্যবহারও করতে হবে। সমাধান একই স্তরে ভাবলে হবে না। প্রথমত আপনাকে যে নির্মাণ সামগ্রী আছে, বিশেষ করে বিল্ডিং, রাস্তাঘাটের উন্নয়ন, আরও যে সমস্ত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলোকে প্রপার ওয়েতে, অর্থাৎ যেন ধুলাবালি না ছড়িয়ে পড়ে সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে কাজ করতে হবে। বালুর ট্রাক ঢেকে সেটাকে বহন করতে হবে, যেখানে নির্মাণ কাজ চলছে সেই জায়গাটাকে ঢেকে রাখতে হবে যেন ধুলা না ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত যানবাহনের নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ফিটনেসবিহীন যে সমস্ত যানবাহন আছে সেগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। যে সমস্ত যানবাহন অতিরিক্ত ধোঁয়া ছাড়ে সেই সমস্ত যানবাহনকে নিয়ন্ত্রণ করা। সেই সাথে সাধারণ মানুষকে গণপরিবহনমুখী করা, অর্থাৎ গণপরিবহন যদি মানুষ ব্যবহার করে তাহলে একক গাড়ির চাপ কমবে, সেই সাথে রাস্তার উপরেও চাপ কমবে। তৃতীয়ত ইট ভাটা আমরা সাধারণত দেখি যে ইট ভাটা ঢাকার ভিতরে নেই, কিন্তু ঢাকার আশপাশে অনেক ইট ভাটা দেখা যায়, যে ইট ভাটার কালো ধোঁয়া বাতাসকে দূষিত করছে। সেই দিকে কঠোর নজরদারি দিতে হবে যেন ইট ভাটা থেকে কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করা যায়। চতুর্থ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা। আমরা দেখি যে আমাদের ঢাকার আশপাশে যে ঢাকার ময়লার যে ডাম্পিং আছে সেই ডাম্পিংকে হরহামেশাই আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই আগুন থেকে যে ধোঁয়া বের হয় এতেও বাতাস দূষিত হয়। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনা
অবশ্যই এখন জরুরি। এটি না হলে শহরের তো আসলে সীমারেখা থাকে, কিন্তু বাতাসের তো কোনো সীমারেখা থাকে না। আমরা ঢাকার অদূরে করেছি বা আমাদের শহরের বাইরে করেছি, কিন্তু সেই বাইরের যে ধোঁয়া তার তো কোনো সীমানা নেই, সে তো শহরে চলে আসতেই পারে। পঞ্চমত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুধু ঢাকাকে নিয়ে চিন্তা করলে হবে না। যদি ঢাকার আশপাশকে নিয়ে এবং সারা দেশকে নিয়ে যদি চিন্তা না করা হয়, তাহলে আসলে বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কারণ আমি আবারও বলছি, বায়ুর কোনো সীমারেখা নেই, আপনার শহরের সীমারেখা আছে। সুতরাং আমাকে শুধু ঢাকাকে নিয়ে বড় বড় প্ল্যান করলে হবে না, সার্বিকভাবে পুরো দেশকে নিয়ে একটি বড় চিন্তা করতে হবে আমাদের সকলকেই। এবং ঢাকার বাতাসের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে খালি চোখে আমরা সেই ক্ষুদ্র PM2.5 যে কণা রয়েছে বা যে সূক্ষ্ম বস্তুটি রয়েছে, সেটি আমরা খালি চোখে দেখতে পাই না। আমরা খালি আকাশ দেখলে মনে হয় কত সুন্দর নীল আকাশ, কিন্তু এই নীল আকাশের ভিতরেই লুকিয়ে আছে মরণের ফাঁদ। তাই প্রশ্ন হচ্ছে ঢাকার বাতাস আজ কতটা দূষিত এটা নয়, প্রশ্ন হচ্ছে আমরা আগামী প্রজন্মের জন্য কেমন ঢাকা শহর রেখে যাচ্ছি, তারা কি নিরাপদে শ্বাস নিতে পারবে? সেই সাথে আরেকটি প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের সামনে, ঢাকার যে বাতাস সেটা নিরাপদে গ্রহণ করা কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক অধিকার। আর মৌলিক অধিকার নিয়ে আমাদের সকলকেই হতে হবে সচেতন।